মিডিয়া পারো। এবছর এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, যা স্বাধীনতার পর আর কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। গোটা বিশ্ব আজ কোভিড-19 অতিমারীজনিত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আরক্ষা প্রশাসন, সরকারের অন্যান্য দপ্তরের কর্মী ও সামাজিক সংগঠন সহ মিডিয়া বন্ধুরা নিরলসভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলছেন। এর জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোভিড-19 মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী ভূমিকা স্বীকৃতি পেয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে রাজ্য সরকার 2129টি শয্যার ব্যবস্থা করেছে। রাজ্য জুড়ে তার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার সমস্ত ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। RT-PCR ও অ্যান্টিজেন টেস্টের সুপরিকল্পিত ব্যবস্থা করা হয়েছে। গত 27শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি স্বাস্থ্য সমীক্ষা এবং রোগীদের শনাক্তকরণের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় 12,000 কর্মী এই বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত ছিলেন। মাত্র 7 দিনে 9,00,000 পরিবারের সার্ভে সম্পন্ন হয়েছে। ত্রিপুরাই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে রাজ্যের পুরো জনসংখ্যাকে বাড়ি বাড়ি সমীক্ষার মাধ্যমে কোভিড রোগী শনাক্তকরণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সকল অংশের মানুষের জন্য বিভিন্ন সহায়ক প্যাকেজ চালুর মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রাকে অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থাকে সুদৃঢ় রাখার প্রয়াস অব্যাহত রেখেছে। আহ্বান জানিয়েছেন এক আত্মনির্ভর ভারত গড়ার। 2019 সালে লোকসভা নির্বাচনে যে বিপুল জনাদেশ নিয়ে পুনরায় কেন্দ্রে এই সকল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই সময়কালের মধ্যেই সরকার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ কৃষি, শিক্ষা, শিল্প, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, বিদেশ নীতি সহ বিভিন্ন ক্ষেত্রে গোটা বিশ্বের কাছে আজ এক দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। 34 বছর পর নতুন জাতীয় শিক্ষানীতি চালু করার সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী। নতুন শিক্ষানীতি একটি বৈপ্লবিক ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ। শিক্ষা ব্যবস্থার ইতিবাচক ও ফলপ্রসূ আমূল পরিবর্তন নিয়ে আসবে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ দেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রস্তাব বাস্তব প্রতিফলন ঘটেছে গত 5 বছর। ভারতের সীমান্ত সমস্যার নিরসনে আন্তরিক প্রয়াসের পাশাপাশি সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সমুচিত জবাব দেশের মজবুত অবস্থানকে ঐক্যবদ্ধ রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ সংকল্পবদ্ধ। গত 2018 সালের নির্বাচনের এই রাজ্যের জনগণ এক ঐতিহাসিক পরিবর্তন করেছে। প্রান্তে বসবাসকারী মানুষের কাছে সরকার উন্নয়নমূলক কাজকর্ম পৌঁছে দেওয়া, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা সাথ সবকা বিশ্বাস এই সরকারের মূল মন্ত্র গত 28 মাসে রূপায়িত হচ্ছে। সরকারের অগ্রাধিকার ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে কৃষি, কৃষকের উন্নতি, রাজ্যের বাঁশ, রাবার, চা, পর্যটনকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জনগণের 4টি মুখ্য চাহিদা পূরণের জন্য রাজ্য সরকার একটি কর্মসূচি গ্রহণ করেছে, যা সংক্ষেপে ফিও মতলব PHEW হিসাবে অভিহিত। অর্থাৎ রাজ্যের প্রতিটি নাগরিককে গুণমান সম্পন্ন বিদ্যুৎ, পাওয়ার, স্বাস্থ্য, হেলথ, শিক্ষা, এডুকেশন এবং পরিশ্রুত পানীয় জলের ওয়াটার পরিষেবা পৌঁছে দেওয়া। রাজ্য সরকারের বিদ্যুৎ ক্ষেত্রে প্রত্যেক বাড়ি বাড়ি গুণমান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দায়বদ্ধ। প্রতিটি পরিবারে নিরবচ্ছিন্ন 24x7 বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে স্মার্ট কাস্টমার কল সেন্টার স্থাপন করা হয়েছে, যাতে যে কোনো অভিযোগ দ্রুত সমাধান করা যায় এবং ভোক্তাদের সন্তোষজনক ফিডব্যাক
ট্রান্সফরমার পক্ষে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। আজকে আমি এখন থেকে স্পেশালিস্ট ওপিডি শুরু হবে, যাতে শহরতলি মানুষকে জিবি বা বিএম হসপিটালে স্পেশালিস্ট ডাক্তারের জন্য না আসতে হয়। আমবাসাতে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের 100টি হসপিটাল সম্পূর্ণভাবে চালু করা হবে। শিক্ষার ক্ষেত্রে রাজ্যে আমূল পরিবর্তন এসেছে। বিগত 2 বছরে শিক্ষাক্ষেত্রে গুণগত শিক্ষার প্রসারে 32টারও বেশি সংস্কার আনা হয়েছে, যাতে উন্নত পঠন পাঠনের সুফল পাওয়া যায়। প্রথম রাজ্যে এনসিইআরটি ফর একাডেমিক এক্সিলেন্স দেওয়া হচ্ছে মেধাবী ছাত্রছাত্রীদের। শিক্ষা দর্পণ মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ, রিপোর্টিং, সার্ভে, ডিসিশন মেকিং ইত্যাদি কাজের জন্য এডুকেশন ইন্টেলিজেন্স সিস্টেম গড়ে তোলা হয়েছে। বিদ্যালয়গুলিতে তথ্য প্রযুক্তি পরিকাঠামো বৃদ্ধি করার জন্য 253টি অনলাইন প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরে এছাড়া পলিটেকনিক ইনস্টিটিউশনগুলিতে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা দেওয়া হবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সেলিংয়ে অনলাইন করা হবে। 2022 সালের মধ্যে প্রতিটি পরিবারে পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে রাজ্য সরকার অটল জল প্রকল্প রূপায়ণ করেছে। এই প্রকল্পে বিনামূল্যে পানীয় জলের পাইপলাইন সংযোগ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পর্যন্ত 1,78,923টি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়া। জাতীয় সড়ককেই বোঝাতো, বর্তমানে 7টি লাইফলাইন বাস্তবায়িত হবে। অন্য বিকল্প জাতীয় সড়ক হবে কুমারঘাট থেকে খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত। রেল সংযোগ সাবরুম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। আগরতলা থেকে বাংলাদেশ আখড়া পর্যন্ত আরও একটি রেল সংযোগের কাজ চলছে। বিমান যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রাজ্য দেশের অন্যান্য প্রধান শহরের সঙ্গে যুক্ত হয়েছে। চট্টগ্রাম থেকে আখড়া পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। সীমান্ত নির্মাণে 3,193 কোটি টাকার আর্থিক অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে 2,000 কোটি টাকার কাজের টেন্ডার দেওয়া হয়েছে। হাইওয়ে সেক্টরে এত বিপুল পরিমাণ অর্থের নিয়োগ এর আগে আর কখনো ত্রিপুরাতে হয়নি। হাইওয়ে আইটি সেক্টরে ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে 50 স্তর পর্যন্ত সংযোগের ক্ষেত্রে রাজ্য দ্রুত অগ্রণী ভূমিকা নিয়েছে, যাতে রাজ্যের প্রতিটি প্রান্তে ব্রডব্যান্ড কানেক্টিভিটির মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পৌঁছে যায়। একই সাথে নাগরিকদের পরিষেবা প্রদানের কাজ বহুগুণ বেড়ে গেছে। এখন পর্যন্ত আমার জানা মতে 80টি পরিষেবা দেওয়া হচ্ছে, যা বাস্তবিকভাবে আরও বেশি হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্ট্যাম্পিং, চালান, অফিস, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি, নাম, টেন্ডার, পিডিএস, গ্রাস ইত্যাদি। এই পরিষেবাগুলি নাগরিকদের পরিষেবা প্রদানের সুবিধা ও স্বচ্ছতার উন্নতি ঘটিয়েছে। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি ব্যবস্থাগুলি সর্বসাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করে চলছে। সময় মতো নাগরিকদের পরিষেবা প্রদানের জন্য রাইট টু সার্ভিস অ্যাক্ট প্রণয়ন করতে রাজ্য সরকার প্রতিবদ্ধ। তার মানে যে কোনো কাজ রাজ্য সরকার হাতে নেবে তো সময়ের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। রেলওয়ে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল সংযোগ চালু হওয়ার পর এখন ধর্মনগর কুমারঘাট হয়ে বিলুনিয়া পর্যন্ত আরেকটি বিকল্প রেল লাইন সংযোগের জন্য সমীক্ষার কাজ চলছে। কৈলাসহর ধর্মনগর পেচারতল রেল লাইন 750 কিলোমিটার। গোমতী ও মেঘনা নদীর মাধ্যমে আন্তর্জাতিক প্রোটোকল রুট ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শীঘ্রই সীমান্তপুর জেটিতে পণ্যবাহী বার্জ আসবে এবং এর ফলে জলপথে দেশের ভূখণ্ডের সঙ্গে রাজ্যের সরাসরি সংযোগ ঘটবে। এই জলপথের মাধ্যমে আসা পণ্য সামগ্রী সরাসরি সংযোগ ঘটবে। এই জলপথের মাধ্যমে আসা পণ্য সামগ্রী ত্রিপুরা হয়ে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে পৌঁছানোর এমন সময়ের অবজ্ঞা মাত্র। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে লজিস্টিক হাবে পরিণত হবে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করবে।
রাজ্যে 2019-20 সালে এবং চলতি 2020-21 সালে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। 2017-18 সালে মাথাপিছু আয় 1,04,44 টাকা থেকে বেড়ে 2019-20 সালে হয়েছে। ফলে বিগত 2 বছরে গড়ে বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 11.54%, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। 2017-18 সালে রাজ্যের 43,000 টাকা, 2019-20 সালে পরিবার, গরিব যে বর্গাদার পরিবার, ভূমিহীন পরিবার, তাদের জীবনমান উন্নয়ন হবে। আত্মনির্ভর ভারত প্রকল্পে কেন্দ্রীয় সরকার 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, যাতে রাজ্যের জনসাধারণ প্রায় 4,800 কোটি টাকা পর্যন্ত আর্থিকভাবে লাভান্বিত হবে। বর্তমানে ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প উদ্যোগীরা বন্ধকহীনভাবে 20% ইমার্জেন্সি ঋণ পেতে পারে। এখন রিজনাল, রুরাল ব্যবসা এবং ক্ষুদ্র, লঘু ও মাঝারি শিল্প ক্ষেত্রে বন্ধকহীনভাবে 3 লক্ষ কোটি টাকার ঋণ প্রদান করা হবে। এটা তরুণদের শিল্প উদ্যোগের জন্য একটা বড় মাপের সুযোগ সৃষ্টি করেছে। বাঁশ, রাবার, কৃষি ব্যবসা, মাছ ও মাংসের প্যাকেটজাতকরণের ক্ষেত্রে সুবিধা গ্রহণ করতে পারবে। দেশের মধ্যে সর্বপ্রথম 7ম আর্থিক গণনা আমাদের রাজ্যে সম্পন্ন করা হয়েছে। 2013 সালে 6ষ্ঠ আর্থিক গণনায় তুলনায় ত্রিপুরার আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2013 সালে ছিল 2,36,773টি। 2019-এ গণনার সময় তা দাঁড়িয়েছে 4,73,873টি। 2019 সালে প্রভিশনাল 7ম আর্থিক গণনায় 4,73,873টি আর্থিক প্রতিষ্ঠানে 7,72,081 জন কর্মরত রয়েছেন, যেখানে 2013 আর্থিক গণনার কর্মী সংখ্যা ছিল 4,04,024 জন। 2000 ও মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া চলছে। কোভিড-19 পরিস্থিতিতে 31 ডিসেম্বর 2020 পর্যন্ত চাকরি প্রার্থীদের পরিকল্পনা রয়েছে। পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগ এবং বিভিন্ন দপ্তরের সহযোগিতায় 1,17,764 হেক্টর কৃষি জমিকে আনা হচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার এবছরের খরিফ মৌসুমে ধান ফসলের ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা পরিবার ও ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, তার জন্য ব্যয় হয়েছে 225.89 কোটি টাকা। 3 বছর শস্য বৈচিত্র্য কর্মসূচিতে 50,000 লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। 2017-18 তুলনায় 2019-20 সালে রেগায় শ্রম দিবসের বৃদ্ধির হার 95%। 2019-20 সালে বছরে গড়ে 100টি দিনের শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে এবং 12টি অ্যাসপিরেশনাল ব্লকে বছরে গড়ে শ্রম দিবস সৃষ্টির পরিমাণ 82 দিন। 2020 4 কোটি শ্রম দিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 10 আগস্ট পর্যন্ত 1,38 লক্ষ শ্রম দিবস ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভরতা অর্জন সরকারের অন্যতম দিশা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় গত 3 বছরে 23,230 জনকে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 6,000-এর বেশি বেকার যুবক যুবতীর রাজ্য এবং রাজ্যের বাইরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। রাজ্যে প্রত্যেক পরিবারকে একটি ফ্যামিলি বেনিফিট রিপোর্ট কার্ড দেওয়া হবে। এটা একটা নতুন প্রকল্প। এতে উল্লেখ থাকবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 2018-19 থেকে কি সুবিধা রাজ্যবাসী পেয়েছে। প্রতি পরিবারের জন্য একটি নির্দিষ্ট বেনিফিট কার্ড দেওয়া হবে। গড়ে তোলার পরিকল্পনা রূপায়ণ করেছে। স্মৃতিবন হলো এমন একটি বনাঞ্চল যেখানে আমাদের পূর্বপুরুষ বা প্রিয়জনের স্মৃতিচারণ করতে পারি। পর্যায়ক্রমে বন দপ্তরের প্রত্যেক ফরেস্ট সাব ডিভিশনে একটি করে স্মৃতিবন চালু করা হবে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সাথে যুক্তদের জীবন জীবিকা মানোন্নয়নের জন্য চেকড্যাম নির্মাণের কাজ মৎস্যদ্বীপে যুক্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। 2019-20 অর্থবর্ষে 135টি চেকড্যাম নির্মাণ করা হয়েছে। 2020-21 অর্থবর্ষে 200 চেকড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে বেসরকারি জমি মালিকদের 1 টাকা মূল্যে এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকার সহ স্বশাসিত সংস্থার মালিকাদের সরকারি জমিতে প্রতি পলি ব্যাগ চারা গাছ বিনামূল্যে বন দপ্তর বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। আগে পলি ব্যাগ চারার মূল্য নেওয়া হতো 12 টাকা করে। মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনার মাধ্যমে পুরো রাজ্যে প্রায় 1 লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। এর আওতায় ট্রেড লাইসেন্স, জিএসটি, রেজিস্ট্রেশন, সাবসিডাইজড লোন সর্বোচ্চ 1000 টাকা, কেন্দ্রীয় প্রকল্পে 3000 টাকা পেনশন এবং তার অবর্তমানে 1500 টাকা ফ্যামিলি পেনশন দেওয়া হবে। এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। এর ফলে 5 বিশেষ ক্ষুদ্র সুবিধা প্রকল্পে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার আত্মনির্ভর নিধি যোজনায় কার্যকরী মূলধনের জন্য 10,000 টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ দেওয়া হবে। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রস্তাবিত এই প্রকল্প 11 তলা বিশিষ্ট হাইরাইজ বিল্ডিং গড়ে উঠবে, যাতে থাকবে 420টি অত্যাধুনিক ফ্ল্যাট, আইটি পার্ক, কমার্শিয়াল কমপ্লেক্স। এতে ভূকম্প প্রতিরোধক সপ্তাহে অনলাইনে বুকিংয়ের কাজ শুরু হচ্ছে। এছাড়া বিবেকানন্দ মার্কেট, কুঞ্জবন ও নন্দননগরে 3টি জায়গায় হাইরাইজ বিল্ডিংয়ের মোট 665টি ফ্ল্যাট তৈরি করা হবে। 2টি ক্ষেত্রে ইতিমধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রামনগর এলাকায় সাধারণ লোকেদের জন্য লাইট হাউস সাবসিডাইজ স্কিমে 1000 ফ্ল্যাট তৈরি করা হবে। ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 2F এর মাধ্যমে শহর এলাকার গরিব অদক্ষ শ্রমিকদের বছরে 50 দিনের কাজের সুযোগ দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় সরকার এই বছরে 1 এপ্রিল থেকে এমজিএন রেগার দৈনিক মজুরির হার বৃদ্ধি করেছে। ফলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকার 2F এ দৈনিক মজুরির হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে 2F এর কাজে শ্রমিকদের দৈনিক মজুরি হবে 185 টাকা, আগে ছিল 177 টাকা। বিগত 20 বছর যাবৎ আগরতলা শহরে অল্প বৃষ্টিতে জলবন্দী অবস্থায় থাকতে হতো। এই সরকার আসার পর এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে অনেকাংশেই সক্ষম হয়েছে। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কাজকর্ম সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে চালু করা হয়েছে। এতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কাজে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ ও শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং শহরের বন্যা পরিস্থিতির নজরদারি ইত্যাদিতে সুবিধা হচ্ছে। জাতীয় স্তরে আগরতলা শহর স্মার্ট সিটিগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় 78 থেকে এবছর 55তম স্থানে এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থানে রয়েছে। রাজ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে পূর্ত দপ্তর। 2019-20 অর্থ বছরে স্টেট প্ল্যানে 175 কিমি রাস্তা, 11টি আরসিসি ব্রিজ, 27টি সিসি বক্স কালভার্ট নির্মাণ করা। 2019-20 অর্থ বছরে 531 কিমি রাস্তা মেরামত করা হয়েছে। চলতি বছরে 220 কিমি রাস্তা উন্নয়ন, 1500 কিমি রাস্তার মেরামত, 27টি আরসিসি ব্রিজ, 25টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সব ঋতুতে চলাচলের উপযোগী ন্যূনতম 250 জন জনসংখ্যা রয়েছে এমন 1917টি জনবসতিকে যুক্ত করা হয়েছে। রাজ্য সরকার পর্যটনের মাধ্যমে স্বনির্ভর ও রাজ্যের অর্থসামাজিক বিকাশের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মাতা ত্রিপুরেশ্বরী টেম্পলের ট্রাস্ট নির্মাণ এবং 51 পীঠের সংযুক্তিকরণ সহ মাতাবাড়ির উন্নয়ন প্রকল্প কার্যান্বয়ন করা হচ্ছে। জাতীয় সড়কের পাশে ভ্রমণকারীদের জন্য সুযোগ সুবিধা গড়ে তোলা এবং মাতাবাড়ি মন্দির এবং উদয়পুরের রেলওয়ে স্টেশনে 2টি রূপওয়ে স্টেশন চালু করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। পর্যটন পরিকল্পনা ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্বদেশ দর্শন 2 প্রকল্পে 2020-21 অর্থ বছরে নীলমহল, জম্পজি, ঊনকোটি, চোত্থাখোলা, বিলাট ও আরও বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়নে 61 কোটি টাকা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যটনের উন্নয়নে 2019-20 অর্থ বছরে বিভিন্ন নীতিগত উদ্যোগ এবং উদ্যোগীদের উৎসাহ দিতে সাবসিডাইজ লোন পর্যটন সহায়ক প্রকল্প চালু করা হয়েছে। আইসিপি সাবরুম প্রজেক্টের জন্য ডিপিআর তৈরির কাজ চলছে। বেসরকারি বাণিজ্য উৎসাহিত করতে সাবরুমে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়া গেছে। এখানে লজিস্টিক হাব, গুডস এওয়ার্ড গড়ে তোলা হবে। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম
এই প্রকল্পে রূপায়ণের কাজ শুরু করেছে। 2017-18 রাজ্যে উদ্যোগ আধার মেমোরেন্ডামের অধীন নথিবদ্ধ শিল্প ইউনিটের সংখ্যা 701টি। 2019-20 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1491টি। বৈদেশিক রপ্তানি বাণিজ্যের পরিমাণ 2017-18 সালে ছিল 6,46 লক্ষ টাকা, যা 2019-20 সালে বেড়ে দাঁড়িয়েছে 30,34 লক্ষ টাকা। নতুন শিল্প ইউনিট গড়ে তোলার ক্ষেত্রে শিল্প বান্ধব সময়ের মতো সুবিধা প্রদানের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে, যাতে 16টি ডিপার্টমেন্টের 53টি যে সুবিধা একই জায়গা থেকে সমস্ত ব্যবসায়ীরা পেতে পারেন। এর ফলে শিল্পোদ্যোগীরা ঝামেলামুক্ত পদ্ধতিতে শিল্প স্থাপন করতে পারবে। শ্রম আইনের বহুবিধ সংস্কার সাধনের ফলে ইন্সপেক্টর রাজের পরিসমাপ্তি ঘটেছে। শিল্প নাগরিকগুলিতে দিন রাত 24 ঘন্টা নিরবচ্ছিন্ন গুণমান সম্পন্ন বিদ্যুৎ ও জল সরবরাহের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। শিল্পক্ষেত্রে বিদ্যুৎ ভর্তুকির পরিমাণ 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে, যা দেশের মধ্যে বিদ্যুৎ সাবসিডি যে শিল্পক্ষেত্রে দেওয়া হয় তার মধ্যে এক অন্যতম রাজ্য ত্রিপুরা চলছে। 20,000 ক্ষুদ্র চাষি বি কিপিংয়ের মাধ্যমে রোজগার দেওয়ার জন্য রাজ্য শিল্প দপ্তর 64 কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে কেবিআইসির কাছে পাঠিয়েছে। এই অতিরিক্ত রোজগারের মাধ্যমে উপার্জিত অর্থ ক্ষুদ্র চাষিরা উৎসবের ভাতা হিসেবে কাজে লাগাতে পারবে। ন্যাশনাল বাম্বু মিশনের আওতায় বন বহির্ভূত 348 হেক্টর এলাকা বাঁশ চাষের আওতায় আনা হয়েছে। রাজ্যের কারুশিল্পীদের তৈরি বাঁশের জলের বোতল জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ত্রিপুরায় আগরবাতি শিল্পের পুনরুদ্ধারে এবং কার্যকলাপের সঙ্গে যুক্ত শিল্পীদের জীবিকা সংস্থানের জন্য মুখ্যমন্ত্রী আগরবাতি আত্মনির্ভর মিশন নামে নতুন একটি প্রকল্প রাজ্য সরকার চালু করতে চলছে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রাকৃতিক বনজ সম্পদ বাঁশকে কাজে লাগিয়ে আগরবাতি শিল্পের প্রসার এবং এর মাধ্যমে স্বনির্ভরতা সৃষ্টি করা। এর আওতায় 500 গ্রামীণ পরিবারকে সাহায্য করা হবে, যাতে ঘরে বসে বাঁশের ফলা উৎপাদন করে পরিবার পিছু প্রতি মাসে 9,000 টাকা আয় করতে পারে। এর সঙ্গে যুক্ত করা হবে বড় বড় শিল্প ইউনিট, যেখানে বাম্বুর রাউন্ড স্টিককে পরিবর্তিত করা হবে। আরও 300টি ক্ষেত্রে স্থাপন করা হবে, যেখানে আগরবাতি তৈরি করা হবে, যা ত্রিপুরার ভেতরে এবং বাইরে বিক্রয় করা হবে। 3 বছরের মধ্যে 75 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে প্রত্যেক এবং পরোক্ষভাবে 5,000 লোকের রোজগারের ব্যবস্থা করা হবে। এর ফলে ত্রিপুরা আগরবাতি রাউন্ড স্টিক এবং আগরবাতির মুখ্য সরবরাহকারী হিসাবে আগের অবস্থানে ফিরে আসতে পারবে। চা শিল্পের উন্নয়নে রাজ্য সরকার গৃহীত উদ্যোগে রাজ্যের অর্থনীতির উপর আগামী দিনের বড় মাত্রায় প্রভাব বিস্তার করবে। গণবন্টন ব্যবস্থা আগরতলা পৌর নিগম এলাকার রেশনের দোকানে ভোক্তাদের 100 গ্রাম চায়ের প্যাকেট পাচ্ছেন। সম্প্রতি রাজ্যের চা কলকাতার নিগম বাজারে প্রতি কেজি সর্বোচ্চ 276 টাকা দরে বিক্রি হয়েছে, যা নিগমের ইতিহাসে রেকর্ড। 2017-18 সালে এই চায়ের দাম ছিল মাত্র 145 টাকা পার কিলো। সংস্কৃতির বিকাশ, গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যে রাজ্য সরকার 5টি নাগরিক সম্মান এই নতুনভাবে ঘোষণা করতে চলছে। প্রতি বছর 21শে জানুয়ারি পূর্ণ রাজ্য দিবসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে বিশিষ্টজনদের এই সম্মান প্রদান করা হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী এবং সাফল্যের স্বীকৃতি হিসাবে বিশেষ অবদানের জন্য গুড সাবারটেন অ্যাওয়ার্ড, বেস্ট স্টার্ট আপ 5টি সেক্টরে যথা কৃষি, উদ্যান, মৎস্য চাষ, পশুপালন, হস্ততাঁত, হস্তকারুশিল্পজাত, কুটির শিল্প, মৌমাছি পালন, শিল্প উদ্যোগ প্রতিটি ক্ষেত্রে বেস্ট এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ড, বেস্ট মোবাইল অ্যাপ অ্যাওয়ার্ড, বেস্ট কোঅপারেটিভ অ্যাওয়ার্ড এবং বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড, মোট 6টি সম্মান প্রদান করা হবে পূর্ণ রাজ্য দিবসে। রাজ্য সরকারের সাংবাদিকদের জন্য ত্রিপুরা মিডিয়া রিপ্রেজেন্টেটিভ অ্যাক্রেডিটেশন গাইডলাইন 2020 লাগু করেছে। 31 জনকে নতুন গাইডলাইনের অনুসারে অ্যাক্রেডিটেশন কার্ড প্রদান করা হয়েছে। এর ফলে ইলেকট্রনিক্স ওয়েব মিডিয়ার সাংবাদিকরা উপকৃত হবে। কোভিড পরিস্থিতিতে সাংবাদিকদের সুরক্ষা এবং
প্রশ্রয়ে রাজ্য সরকার সারা রাজ্যের 264 জনকে প্রেস জ্যাকেট প্রদান করেছে। 402 জন সংবাদপত্রের হকারদের লকডাউনের সময়কালে 1000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতিতে জনগণকে জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে পরিষেবা প্রদান করার লক্ষ্যে আরক্ষা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত। 112 নম্বরের ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ERSS চালু হয়েছে। 24টি অ্যাম্বুলেন্স, 48টি ফায়ার টেন্ডার এই পরিষেবায় যুক্ত রয়েছে। রাজ্যে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। 2018, 19 ও 20 এর জুলাই মাস পর্যন্ত পরিসংখ্যান অনুসারে চলতি বছরে বিভিন্ন অপরাধজনিত ঘটনা হ্রাস পেয়েছে। চুরি ডাকাতির ঘটনা 2018-19 সালে ছিল 417টি এবং 2019-20-এ তা কমে হয়েছে 269টি, গত বছরের তুলনায় 35% কম। হামলার ঘটনা 2018-19 সালে 967টি এবং 2019-20-এ 771টি, গত বছরের তুলনায় 20% কম। 2018-19 সালে ধর্ষণের সংখ্যা ছিল 105 এবং 2020 সালে কমে হয়েছে 85টি, গত বছরের তুলনায় 19% কম। অন্যান্য নারী সংক্রান্ত অপরাধের ঘটনা 2019 সালে 254টি, 2020 সালে কমে হয়েছে 51টি, প্রায় 40% কম। আরক্ষা প্রশাসনের জওয়ানদের পোশাক ভাতা দেওয়া হয়েছে। এছাড়া আরক্ষা প্রশাসনের জওয়ান ও কর্মীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছেলে মেয়েদের চিফ মিনিস্টার মেরিটোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রাইম ব্রাঞ্চের নতুন বিল্ডিংয়ের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগের বছরগুলির তুলনায় দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে। 2018-19 এবং 2019-20 অর্থ বছরের আরক্ষা দপ্তরের মডার্নাইজেশন অফ পুলিশ ফোর্সেস প্রকল্পের অন্তর্গত আধুনিকরণের জন্য মোট 12 কোটি 23 লক্ষ টাকা দেওয়া হয়েছে। প্রাপ্ত অর্থে বিভিন্ন ধরনের গাড়ি, ফরেন্সিক এবং ট্রাফিক ব্যক্তি সুরক্ষা, কমিউনিকেশন সংক্রান্ত আধুনিক সরঞ্জাম কেনা হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় জনসংখ্যার শূন্যতার নিরিখে নতুনভাবে আরও 16,000 উপযুক্ত APL-ভুক্ত পরিবারকে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউস হোল্ড ক্যাটাগরিতে উন্নীত করা হবে। এই ব্যাপারে মহকুমা শাসকগণকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-19 সময়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অন্তর্গত 5,79,000 পরিবারকে চলতি বছরের এপ্রিল মাস থেকে বিনামূল্যে চাল, মুসুরি ডাল এবং চানা দেওয়া হচ্ছে, যা আগামী নভেম্বর মাস পর্যন্ত চালু থাকবে। রাজ্য সরকার সিদ্ধান্ত অনুযায়ী 50,000 দরিদ্র APL পরিবারকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পরিবার প্রতি 1,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং 2 মাসে বিনামূল্যে চাল দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত সুবিধাভোগীদের বিনামূল্যে 3টি গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। এবছরের জানুয়ারি থেকে রাজ্যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু হয়েছে। এর ফলে ভোক্তারা এখন বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের যে কোনো রেশন দোকান থেকে রেশন সংগ্রহ করতে পারবেন। ডিসেম্বর 2018-তে প্রথম রাজ্য কৃষকদের কাছ থেকে FCI এর মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্য ধান কেনা শুরু করেছে। এই প্রক্রিয়া চলতি বছরের রবি মরশুমে 26শে মে 2020 থেকে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 18 টাকা 15 পয়সা দরে ধান কেনা হচ্ছে, যা আগে কৃষকরা 12 থেকে 13 টাকা মূল্যে পেত। এতে রাজ্যের কৃষকদের জীবনশৈলীর আমূল পরিবর্তন ঘটেছে। জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ বাস্তবায়ন করেছে। আরও বেশ কয়েকটি প্রকল্প রূপায়ণের স্তরে রয়েছে। TTAADC নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। সংবিধানের 125তম সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তফসিলকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে TTAADC এলাকার আসন সংখ্যা 28 থেকে বাড়িয়ে 50 করার জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে চলা রিয়াং ব্রো শরণার্থীদের অমানবিক পরিস্থিতির অবসান ঘটানো হয়েছে। 34,000-এরও বেশি রিয়াং ব্রো শরণার্থীদের ত্রিপুরাতে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুনর্বাসনের জন্য কেন্দ্রীয় সরকার 600 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছে। রাজ্যের জনজাতি সমাজের সমাজপতিদের সাথে সরাসরি মত বিনিময়ের সভার আয়োজন করা হয়েছে এবং প্রধান সমাজপতিদের জন্য রাজ্য সরকার মাসিক 2,000 টাকা করে সাম্মানিক ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত করা হয়েছে। 19 অগস্ট মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জনজাতিদের ঐতিহাসিক রিসাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মান্যতা পেয়েছে। রাজ্যের জনজাতিদের ককবর্গ ভাষাকে মর্যাদা দিয়ে বড়মুড়া পাহাড়ের নাম হতাইকত রাখা হয়েছে। ত্রিপুরাবাসী যাতে ভালোভাবে গড়িয়া পূজা ও উৎসব পালন করতে পারে সেজন্য গড়িয়া পূজার আরও একদিন বেশি ছুটি ঘোষণা করা হয়েছে। ফোক মিউজিক্যাল লোকনৃত্য ও লোকসঙ্গীত কোর্সে এখন পর্যন্ত 114 জন 3 বছরের ডিপ্লোমা কোর্স এবং 11 জন ডিগ্রি সম্পন্ন করেছে। বর্তমানে ডিপ্লোমাতে 58 জন এবং ডিগ্রিতে 52 জন ছাত্রছাত্রী পাঠরত রয়েছে। লেম্বুছড়াতে ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউশনের কার্যালয় নির্মাণের জন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রণালয় 7 কোটি 16 লক্ষ টাকা অনুমোদন দিয়েছে। জনজাতিদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং অন্যান্য উন্নয়নের সংক্রান্ত বিষয়ে সম্বলিত 8,802.74 কোটি টাকার একটি সার্বিক প্রকল্পের প্রস্তাব ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীন ত্রিপুরার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি 2020-এর 3 জানুয়ারি প্রকল্পটিকে নৈতিক অনুমোদন দিয়েছে। উন্নয়নের মূল মন্ত্র হচ্ছে শান্তি। এই শান্তি স্থাপনের ত্রিপুরাতে তার প্রচেষ্টা সফল হয়েছে। গত বছরের আগস্ট মাসে 88 জন NLFT জঙ্গি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। 2টি ট্রাইবাল রেস্ট হাউস নির্মাণের কাজ চলছে। চলতি বছরে আরও একটি ট্রাইবাল রেস্ট হাউস নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া 10 কোটি টাকা ব্যয়ে আগরতলা একটি ট্রাইবাল গেস্ট হাউস নির্মাণের জন্য রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। বনজ দ্রব্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের লক্ষ্যে রাজ্য 17টি বনধন বিকাশ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। TRPCC লিমিটেড রাজ্যস্তরীয় রূপায়ণকারী সংস্থা হিসেবে প্রধানমন্ত্রী বনধন বিকাশ প্রকল্পের ন্যূনতম সহায়ক মূল্যে 88 মেট্রিক টন ফুলঝাড়ু ক্রয় করেছে এবং পরিবেশ বান্ধব বাঁশের হাতল যুক্ত করে ঝাড়ুতে মূল্য সংযোজন করেছে। ROFR পাট্টা জমির বিবরণ খতিয়ানের রেকর্ড করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে, যা জমি চিহ্নিতকরণের প্রক্রিয়া চালু করা হবে। জেলার ADM প্রায়োরিটি প্রজেক্টদের এই ব্যাপারে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমান 4টি একলব্য মডেল রেজিডেন্সিয়াল স্কুল চালু রয়েছে। বিগত 2 বছরে আরও 11টি একলব্য মডেল রেজিডেন্সিয়াল স্কুলের অনুমোদন পাওয়া গেছে আর তার কাজ শুরু চলছে। কোভিড-19 পরিস্থিতিতে জুম চাষ সাহায্য প্রকল্পে 6,979 জুমিয়া পরিবারকে জুম চাষের জন্য বীজ দেওয়া হয়েছে এবং 1,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। যেসব পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন তাদের স্বরোজগারি করার লক্ষ্যে 26 কোটি 20 লক্ষ টাকার একটি প্রস্তাব কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। কোভিড-19 জনিত পরিস্থিতি রাজ্য সরকারের বিশেষ প্যাকেজে 36টি সুবিধা প্রদানকারী বিভিন্ন প্রকল্প সহ 191টি কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করা হচ্ছে। ADC এলাকাতে কেন্দ্র এবং রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে মোট 183.53 কোটি টাকার সুবিধা প্রদান করা হচ্ছে। তপশিলি জাতি সম্প্রদায়ের অর্থ সামাজিক উন্নয়নের সরকার গুরুত্ব আরোপ করেছে। 2020-21 অর্থ বছরে উচ্চশিক্ষার প্রফেশনাল কোর্সে পড়াশোনার জন্য SC, ST, OBC সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রী মেরিটোরিয়াল স্টুডেন্টস গিফট কার্ড যোজনা নামে নতুন প্রকল্প চালু করা হবে। এটি একটি নতুন প্রকল্প। এই প্রকল্পে 1 লক্ষ টাকা গিফট কার্ডের মাধ্যমে সংস্থান দেওয়া হবে। সহজে ব্যাংক থেকে ছাত্রছাত্রীরা তার লাভ তুলতে পারবে। ব্যবসার উন্নতিকল্পে SC এবং ST ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে রাজ্যের সমস্ত মাছ এবং শুকনো মাছ বিক্রেতাদের সাবসিডাইজ স্কিমের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রায় ত্রিপুরাতে 1,500 এই ধরনের ফিশ সেলার এবং ড্রাই ফিশ সেলার রয়েছেন। এই পরিবারগুলি তাতে উপকৃত হবে। OBC জনগণের কল্যাণে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। OBC সার্টিফিকেট দ্রুত প্রদান করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এর উদ্দেশ্যে পদ্ধতিগত বিষয় সুনির্দিষ্টকরণ করা হয়েছে। SC, ST এবং OBC কর্পোরেশনগুলি ঋণ প্রদান প্রক্রিয়া গ্যারান্টির ক্ষেত্রে সরলীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ঋণ গ্রহীতারা সহজেই ঋণ পেতে পারে। আগে SC, ST এবং OBC মাইনরিটি কর্পোরেশনে লোন নেওয়ার জন্য
গভর্নমেন্ট এমপ্লয়ি গ্যারান্টার দিতে হতো, এখন গভর্নমেন্ট এমপ্লয়ির সঙ্গে সঙ্গে অঙ্গনবাড়ির দিদি বা পাম্প হাউসের পার্মানেন্ট হেল্পার এবং ডিআরডব্লিউ যারা এমপ্লয়ি রয়েছেন ওনারাও গ্যারান্টার হিসেবে থাকতে পারবেন, আর তার সঙ্গে সঙ্গে জমিন দলিল দিয়েও গ্যারান্টার দেওয়া যেতে পারবে। সংখ্যালঘুদের কল্যাণে সরকার প্রয়াস অব্যাহত রয়েছে। মোট 9,343 জন শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়েছে। ওয়াকফ বোর্ডের মাধ্যমে জমি চিহ্নিত করা সহ হজ যাত্রা সহায়তা করার জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের 33টি সামাজিক পেনশনের প্রকল্পে 3,92,194 জন সুবিধাভোগী রয়েছেন। আমি ঘোষণা করছি যে রাজ্য সরকার আরও 30,000 মানুষকে সামাজিক পেনশন প্রদান করবে। পোষণ অভিযান কর্মসূচিতে ICDS-এর সুপারভাইজারগণ অঙ্গনবাড়ি কর্মীদের 10,735টি স্মার্টফোন ইতিমধ্যে বিতরণ করা হয়েছে সামগ্রিক কাজের প্রক্রিয়াকে দ্রুত এবং সহজতর উপলব্ধ করার জন্য। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আওতায় 60,886 জনকে আনা হয়েছে। 2019-20 অর্থ বছরে 21,808 জন সুবিধা পেয়েছেন। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর থেকে 5,000 টাকা, স্বাস্থ্য দপ্তর জননী শিশু সুরক্ষা কার্যক্রমের আওতার গ্রামাঞ্চলে 600 টাকা, শহরাঞ্চলে 700 টাকা এবং পুরো ট্রান্সপোর্টেশনের খরচ দেওয়া হয়। গর্ভবতী মহিলাদের পুষ্টিগত দিকটি নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন করে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার স্কিম সম্প্রতি চালু করা হয়েছে। এর আওতায় প্রত্যেক গর্ভবতী মায়েদের 500 টাকা করে মোট 4 দফায় পুষ্টিকর খাবার উপহার দেওয়া হবে। এছাড়া SNP প্রকল্পে বছরে 300 দিন প্রতি বেনিফিশিয়ারির জন্য 2,850 টাকা মূল্যের অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া হবে। ট্রান্সপোর্টেশনের খরচ ছাড়াই সর্বমোট 10,450 থেকে 10,550 পর্যন্ত তাতে গর্ভবতী মহিলারা উপকৃত হবে। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমে শুধুমাত্র দক্ষিণ জেলায় চালু ছিল চলতি বছরে সেই প্রকল্পের ধাঁচে ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থানুকূল্যে বাকি 7টি জেলায় চালু করা হচ্ছে। লিঙ্গ বৈষম্য দূরীকরণ, মেয়ে শিশুদের সুরক্ষা ও তাদের শিক্ষা নিশ্চিত করাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এর ফলে দক্ষিণ জেলাতে সেক্স রেশিও প্রতি হাজারে 951 থেকে বেড়ে দাঁড়িয়েছে 959। নেশামুক্ত ভারত স্কিম আজ থেকে রাজ্যের 8টি জেলাতে চালু করা হচ্ছে। নেশামুক্তের পুনর্বাসনের জন্য বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারে সুসংগত পুনর্বাসন কেন্দ্র চালু করা হয়েছে। বিভিন্ন অসুবিধার পড়া মহিলাদের সহায়তার জন্য প্রতিটি জেলায় একটি করে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। শ্রমিকদের স্বার্থ সুরক্ষার রাজ্য সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের পাশাপাশি কোভিড-19 পরিস্থিতিতে বিভিন্ন প্রকল্প জারি করেছে। এই পরিস্থিতিতে 34,160 জন বহিরাজ্যের শ্রমিক তাদের পরিবারকে নিজ নিজ রাজ্য সরকারের খরচে পাঠানো হয়েছে। 39,082 জন বিল্ডিং ও নির্মাণ শ্রমিকদের সরকার জরুরি ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেককে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। অনুরূপভাবে রাজ্য সরকার দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত এবং আটকে পড়া রাজ্যের নাগরিক সরকারি খরচে রাজ্যে ফিরিয়ে এনেছে। রাজ্যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সফলতা রূপায়িত হচ্ছে। এখন পর্যন্ত সংগঠিত ক্ষেত্রে 27,145 জন শ্রমিক রাজ্য নথিবদ্ধ হয়েছে। এই প্রকল্পে ত্রিপুরা নর্থ ইস্টের প্রথম স্থানে রয়েছে। গত 2 বছরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিশেষ নিজ নিজ কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় এবং পূর্বাঞ্চলীয় স্তরে বিভিন্ন পুরস্কার লাভ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত সরকারের গুড গভর্নেন্স ইন্ডেক্স বিভিন্ন প্যারামিটারের নিরিখে সুন্দরভাবে সাজানো 2019 সালের 25শে ডিসেম্বর পর্যন্ত প্রদত্ত তথ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে। প্রত্যেক রাজ্য থেকে রাজ্যে স্টেট টু স্টেট ভিত্তিক ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী নভেম্বর 2019 2 বছর ধরেই ত্রিপুরা হচ্ছে মোস্ট ইমপ্রুভ স্মল স্টেট এবং কৃষিক্ষেত্রে বেস্ট পারফর্মিং অ্যান্ড মোস্ট ইমপ্রুভ স্মল স্টেট। কৃষি ও কৃষক কল্যাণ কেন্দ্রীয় কৃষি মন্ত্রক দেশের ছোট রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য বেস্ট পারফর্মিং স্টেট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। রাজ্য সরকার পুরস্কার হিসেবে নগদ 5 কোটি টাকা পেয়েছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগরতলা শহরের শ্রেষ্ঠ শহর হিসাবে বিবেচনা হয়েছে। জাতীয় স্তরে এর স্থানের উন্নতি ঘটেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর রূপায়ণে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা প্রথম এবং সারা দেশের নিরিখে তামিলনাড়ুর পরে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রথম পর্যায়ে গৃহ নির্মাণের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চল পার্বত্য ও হিমালয়ান রাজ্যগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে ফ্ল্যাগশিপ প্রকল্পের সফল রূপায়ণের জন্য ত্রিপুরা 13টি জাতীয় স্তরে পুরস্কার লাভ করেছে। 2018-19 অর্থ বছরে পার্বত্য রাজ্যগুলির মধ্যে মনরেগা প্রকল্প রূপায়ণে গুড গভর্নেন্সের স্বীকৃতি পেয়েছে। মনরেগা রূপায়ণের রেটের নিরিখে ত্রিপুরা দ্বিতীয় স্থানে লাভ করেছে। সৌভাগ্য যোজনা রূপায়ণে 100% সফলতা অর্জন করায় ত্রিপুরা ভারত সরকারের কাছে প্রশংসিত হয়েছে। নীতি আয়োগের SDG এর ইন্ডেক্স অনুসারে ত্রিপুরা 5টি লক্ষ্যমাত্রা এগিয়ে রয়েছে এবং 5টিতেই ত্রিপুরা প্রথম স্থানে রয়েছে। জুলাই 2019 অনুসারে ডেল্টা র্যাঙ্কিংয়ের অ্যাসপিরেশনাল জেলা হিসেবে ধলাই জেলা ইনসেন্টিভ হিসেবে 10 কোটি টাকা লাভ করেছে। ছোট রাজ্যগুলির মধ্যে RNTCP এই ক্ষেত্রে পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে থেকে পুরস্কার লাভ করেছে। 2018-19 সালে মিশন ইন্দ্রধনুষের দক্ষিণ পশ্চিম জেলা পুরস্কৃত হয়েছে। 2018 সালে ডিজিটাল ইন্ডিয়া ওয়েব রত্ন প্লাটিনাম সম্মানে ভূষিত হয়েছে। সোয়াজ রূপায়ণের জন্য ওয়েব রত্ন ডিস্ট্রিক্ট হিসাবে দক্ষিণ জেলা বিশেষ পুরস্কার লাভ করেছে। সমবায়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের রাজ্যের 5টি সমবায় সমিতিকে আঞ্চলিক পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। দীনদয়াল উপাধ্যায় গ্রাম কৌশল যোজনার উল্লেখযোগ্য রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলে এবং অন্যান্য পার্বত্য রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় পুরস্কার লাভ করেছে। 64তম জাতীয় স্কুল গেমস সফলভাবে সম্পন্ন করার জন্য স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া রাজ্যকে শ্রেষ্ঠ সংগঠক হিসাবে ঘোষণা করেছে। ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রকের উদ্যোগে 2018 সালে 24 এপ্রিল মধ্যপ্রদেশের জবলপুর আয়োজিত জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ধীরানিয়া পঞ্চায়েত সমিতি, চণ্ডীপুর এবং ডি ব্লকের বিচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার লাভ করে ইনসেন্টিভ গ্রান্ট হিসাবে এইসব স্বশাসিত প্রতিষ্ঠানের হাতে যথাক্রমে 50 লক্ষ, 25 লক্ষ ও 8 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। RD ব্লকের ধালাবিল গ্রাম পঞ্চায়েতকে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারের শংসাপত্র দেওয়া হয়। পুরস্কার মূল্য 10 লক্ষ টাকা। ICT ইকুইপমেন্ট ফর এম্পাওয়ারিং পঞ্চায়েতের সফল রূপায়ণের ক্ষেত্রে ক্যাটাগরি 2A তে ত্রিপুরাকে পুরস্কারে ভূষিত করা হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় পঞ্চায়েত রাজ দিবস 2019 উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, কদমতলা পঞ্চায়েত সমিতি, কিল্লা ব্লকের নোয়াবাদী ও 18গোড়া ভিলেজ কমিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার 2019 তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠান সমূহ ইন্টেন্সিভ গ্রান্ট হিসেবে যতক্ষণে 50 লক্ষ, 25 লক্ষ এবং 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে। RD ব্লকের সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে 2019 সালে নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার লাভ করে 10 লক্ষ টাকা এবং শংসাপত্র ওই পঞ্চায়েত দেওয়া হয়। মাতাবাড়ি RD ব্লকের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শিশুদের জন্য অনুকূল গ্রাম পঞ্চায়েত 2019-এ পুরস্কৃত হয়। তার জন্য 5 লক্ষ টাকা পুরস্কৃত করা হয়। ব্যক্তিগত ক্ষেত্রে অনেক পুরস্কার ত্রিপুরাকে গৌরবান্বিত করেছে। সমাজসেবা, ক্রীড়া এবং সংস্কৃতির ক্ষেত্রে যে বিশিষ্ট ব্যক্তি, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিজেদের অসাধারণ প্রতিভা এবং বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক জাতীয় স্তরে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন, আমি তাদের সকলকে রাজ্য সরকারের পক্ষ থেকে আজকের দিনে অভিনন্দন করছি। এরপর 2 জন পদ্মশ্রী খেতাব লাভ করেছে জনজাতি সম্প্রদায়ের ভাঙ্গা ডালো এবং বেনিচন্দ্র জমাতে। মাছ চাষের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসাবে অমর উজালা প্রকাশনীর পক্ষ থেকে মীন পালক সম্মান শ্রেষ্ঠ মৎস্য চাষী লাভ করার লালচাঁদ সরকার। 2018-19 অর্থ বছরে ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড রাজ্যের মহারাজগঞ্জ বাজারকে মোস্ট হেলদি ফিশ করেছে। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে জাতীয় ফিশারি ডেভেলপমেন্ট পর্ষদ রাজ্যের সুবোধ দাসকে উত্তর পূর্ব ভারতের মধ্যে বেস্ট হ্যাচারি সম্মানে দ্বিতীয় শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে আভ্যন্তরকে পুরস্কৃত করা হয়েছে। জনগণের জন্য সরকারের সকল কর্মসূচির সফল রূপায়ণের দায়িত্বে রয়েছেন প্রশাসনের সর্বস্তরের কর্মচারী বন্ধুরা। আমি তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি অনুরোধ জানাবো আগামী দিনেও শ্রমিক
কর্মচারী বন্ধুরা রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে একেবারে প্রান্তিক এলাকার বসবাসকারী নাগরিকদের কাছে নিয়ে যেতে প্রশাসনের সৈনিক হিসেবে কাজ করবেন। আসুন আমরা সকলে মিলে মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে এই সম্মিলিত উন্নততর করা তুলি। আমার বিশ্বাস কোভিড-19 অতিমারীর এই পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা আবার নতুন উদ্যমে রাজ্যকে সাজিয়ে করতে সক্ষম হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা